আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। আজ আমি আপনাদের সাথে একটি ভয়ঙ্কর অলৌকিক ঘটনা শেয়ার করতে যাচ্ছি এবং এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে আরিফ। সে একজন মাঝি। তো আরিফ একজন গরিব মানুষ ছিল, কিন্তু গরিব হলেও সে অনেক দয়ালু ছিল, মানুষের উপকার করত, কখনো কারো ক্ষতি করত না। মানুষের ক্ষতি করতো না, কিন্তু উপকার যতটুকু তার দ্বারা সম্ভব সে ততটুকু উপকার করত। সে কিন্তু নিজেই অনেক কষ্ট করে তার সংসারটা চালাতো। সে ঠিকমতো খেতে পারতো না, 3 বেলা খেতে পারতো না, কিন্তু যদি দেখতো যে কোনো তার থেকেও গরিব কাউকে সে দেখতো, তাহলে সে তাকে খাবার যতটুকু পারে খাবার দিত, যতটুকু পারে সহযোগিতা করতো আর্থিকভাবে। তো এইরকম একটা মন মানসিকতার মানুষ ছিল আরিফ। তো প্রিয় লিসেনার্স, আরিফ যেই গ্রামে বসবাস করত, আমি সেই গ্রামের আপনাদেরকে সেই গ্রাম সম্পর্কে একটু কথা বলি। সেই গ্রামটি ছিল অনেকটাই সুন্দর একটি গ্রাম, বন জঙ্গলে ঘেরা গ্রাম, এবং আরিফ যেখানে থাকতো সেটা ছিল নির্জন একটি জায়গা এবং সেখানে গাছপালা প্রচুর পরিমাণে ছিল। তো আরিফের সংসারে তার স্ত্রী ছিল এবং তার একটি মাত্র সন্তান ছিল। এই তার স্ত্রী সন্তান নিয়েই তার পরিবার, তার বাবা মা পৃথিবীতে কেউ বেঁচে ছিল না। তো আরিফ দিনের বেলা সে কি করত, সে মাছ মারতো এবং নদীতে সে নৌকা চালাতো। নৌকা চালিয়ে এপারের মানুষকে ওপারে নিয়ে পৌঁছে দিত এবং ওপারের মানুষকে এপারে পৌঁছে দিত, এরকম আর কি। সে নৌকা চালিয়ে এরকম টাকা পয়সা ইনকাম করত। তো এই টাকা দিয়ে তার সংসারটা চালানো অনেক কঠিন হয়ে গেছিল, অনেক কঠিন ছিল। তাই সে কি করত, এই নৌকা চালানোর পাশাপাশি সে নদীতে মাছ ধরতো, পুকুরে মাছ ধরতো, এরকম করতো। এরকম করে সেই মাছগুলো সে নিজেও খেত এবং বাজারেও বিক্রি করত। এরকম সে কষ্টে দিন যাপন করছিল। তো আরিফের সাথে হঠাৎ করে একটি ঘটনা ঘটল। তো ঘটনাটি ঠিক এরকম ছিল যে আরিফ একদিন রাতে প্রায় 6টার দিকে হবে, এটা রাত বললে ভুল হবে, সন্ধ্যা 6টা কি 7টা হবে এরকম। তো সেরকম কিন্তু অন্ধকার হয়ে যায়, সূর্য ডুবার পর অন্ধকার হয়ে যায়। আর গ্রামের মানুষরা কিন্তু দেখবেন প্রিয় লিসেনার্স, গ্রামের মানুষরা এমনি এশার নামাজ পড়ে তারা খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত 9টা 10টা মানে তাদের অনেক রাত। আর 6টা 7টা মানে তো তারা সেই সময় ঘর থেকে বাহির হয় না, সবাই সবার কাজ মাগরিবের আগে শেষ করে ফেলে, শেষ করে সবাই সবার ঘরে বসে থাকে, গল্প গুজব করে, এরকম আর কি। তো আরিফ, আমি তো আগেই বলেছি যে আরিফ গরিব, তো সে কাজ করতে হতো, তাকে নদীতে কাজ করতে হতো। সেই যে ল্যাম্পটন আছে যেটাকে আমরা বলি, ওইটা জ্বালিয়ে সে এপারের মানুষ ওপারে, ওপারের মানুষ এপারে পৌঁছে দিত, এরকম করতো আর কি। কয়েকটা টাকার আশায় সে অনেক রাত 7টা 8টা পর্যন্ত সে নদীতে কাজ করতো, নৌকা চালাতো আর কি। তো একদিন যে ঘটনাটা ঘটে, ঘটনাটা ছিল এরকম যে আরিফ লক্ষ্য করে সে যখন নৌকা চালাচ্ছিল তখন তার নৌকাতে কেউ ছিল না, নৌকাতে কেউ ছিল না। তখন সে লক্ষ্য করে একটি মাছ এবং মাছটার পিছনে একটি ভয়ানক আকারের একটি সাপ মাছটাকে তাড়া করছে। আরিফ সেটা লক্ষ্য করে এবং লক্ষ্য করার সাথে সাথে সে দেখতে পায় মাছটি এই সাপ থেকে পালিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু মাছ যত দ্রুত যায় সাপও তত দ্রুত যায়। এবং আরিফও কিন্তু নৌকা চালাচ্ছিল, যে কারণে সেই বিষয়গুলা তার নজরে পড়ছিল, সে দেখছিল। তো ঘটনার এক পর্যায়ে আরিফের মাছটিকে দেখে অনেক মায়া লাগলো। সে ভাবলো এই সাপটা তো মাছটাকে খেতে পারবে না, বরঞ্চ হয়তো বা এই সাপটা মাছের একটা ক্ষতি করবে এবং মাছটাকে এইভাবে সাপটা যদি মেরে ফেলে তাহলে তার অনেকটা খারাপ লাগবে আর কি। তাই সে কী করলো, তার হাতের বইটাটা দিয়ে সাপকে আস্ত করে একটা আঘাত করলো। প্রিয় লিসেনার্স, আঘাত করার তার কিন্তু কোনোভাবে উদ্দেশ্য ছিল না যে সাপটিকে সে হত্যা করবে বা মারবে। তার উদ্দেশ্য ছিল যে সাপটিকে যে কোনোভাবে বাধা প্রদান করবে এবং মাছটি যাতে সাপটিকে ফেলে চলে যেতে পারে, এরকম একটা তার ছিল, মনোভাব ছিল আর কি। যে কারণে সে তার কথা মতোই কি করে তার বইটাটি দিয়ে সাপটিকে একটু আস্তে করে আঘাত করে
এবং এই আঘাত করার ফলে সাপটি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে মাছের পিছনে না দৌড়ে সাপটি অন্যদিকে চলে যায় এবং মাছটি বেঁচে যায়, মাছটি পানির নিচে তলিয়ে যায়। তো সে এই ঘটনাটিকে স্বাভাবিকভাবেই নেয় আরিফ, কারণ এখানে অস্বাভাবিক কোনো কিছু ছিল না, কারণ আরিফ দয়ালু ছিল বিদায় সে এই কাজটি করছে। তো এইভাবে সে অনেকেরই উপকার করত। তো প্রিয় লিসেনার্স, ওই দিন আর আরিফ অনেক রাত হয়ে গেছিল, প্রায় 7-8টা হয়ে গেছিল। ওই দিন আর যাত্রীও পাচ্ছিল না যে নদী পার করে দিবে। তো সে ভাবলো যে আমি বাসায় চলে যাই, যে কয় টাকা হয়েছে ওই কয় টাকায় আলহামদুলিল্লাহ, ওইটা নিয়ে আমি আজকের খরচপাতি করতে পারবো, তাহলে আমি বাসায় চলে যাই। তো যেই কথা সেই কাজ, সে বাসায় চলে গেল এবং বাসায় যাওয়ার পর রাতে সে একটি ভয়ানক স্বপ্ন দেখে। প্রিয় লিসেনার্স, ভয়ানক বলে ভুল হবে, একটি অলৌকিক স্বপ্ন দেখে। স্বপ্নটা ছিল এরকম: স্বপ্নের মাঝে একটি সাদা কাপড় পরিহিত একজন সুদর্শন যুবক তার স্বপ্নে আসছে এবং সে ঘুমিয়ে এই স্বপ্নের মাধ্যমে সে যে একটা সুঘ্রাণ, একটি সুবাস, সেই সুবাসটি আরিফ পাচ্ছিল। এবং স্বপ্নের মাঝে সেই যুবকটি এসে বলল, আরিফ মিয়া, তুমি আজ আমার যে উপকার করলে, আমি সেই উপকারের ঋণ কখনো শোধ করতে পারবো না। এইরকম একটি কথা বলেই আরিফের ঘুম ভেঙে গেল। তো আরিফের ঘুম ভাঙার সাথে সাথে আরিফের নাকে কিন্তু সেই সুঘ্রাণটা লেগেই ছিল প্রিয় লিসেনার্স। কিন্তু আরিফের যখন সে ঘুম ভাঙলো এবং চোখ খুললো, দেখে তার আশেপাশে কিছু নেই। সে খানিকটা ভয় পেল এবং তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। তো সে ভয় পেয়ে মনে করলো যে না, এটা আমি তো কি করলাম, আমি তো কারো উপকার করি নাই। সে আর কি ভাবতেছে যে কার উপকার করছে, কি করছে। সে ভয় পেয়ে গেছে, সে কোনো কিছু কোনো কিছু চিন্তাই করতে লাগলো না। সে ভাবলো আমি কিসের উপকার করলাম, কার উপকার করলাম, সেইটা ভাবতে লাগলো। কিন্তু সে যে মাছের যে একটা উপকার করছে সেটা কিন্তু সে মাথায় আনে নাই। সে ভাবছে আমি তো অনেকেরই উপকার করি, তাহলে মনে হয় আমার এটা এমনি স্বপ্ন, মানুষ তো এমনি স্বপ্ন দেখে, আমি হয়তো বা স্বপ্নটা দেখছি। সেদিন আর কিছু বুঝলো না। তো সে আবার ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পরদিন সে আবার কাজে বের হলো। তো প্রিয় লিসেনার্স, যখন সে কাজে বের হলো তখন সে পুকুরে প্রথমত গেল। পুকুরে গিয়ে সে অন্যান্য দিনের মতো সে মাছ ধরতে গেল। ওই পুকুরে সে একটি মাছও, প্রিয় লিসেনার্স, পেল না। তো সে মন খারাপ করে বাসায় চলে আসলো। বাসায় চলে এসে দুপুরের খাবার খেয়ে আবার ভাবলো যে আমি নৌকা নিয়ে বের হই, আর আমার জালটাও সাথে নেই। জালটা সাথে নিয়ে নেই, যদি নদীতে কিছু মাছ পারি মাছ মারবো, আর যদি যাত্রী পাই যাত্রীদেরও আমি এপার ওপার পার করে দিলাম, আর পাশাপাশি আমি কিছু মাছও মারলাম, যেহেতু আজকে আমি কোনো মাছ পাই নাই। তো আরিফ কি করলো, বাটটা খেয়ে সে তার জাল নিল এবং সে নদীর উদ্দেশ্যে রওনা হলো। এবং নদীর উদ্দেশ্যে রওনা হওয়ার পর সে তার জালটি নদীতে রাখার পর প্রতিদিনের মতো সে আজও বইটা বাইতে শুরু করলো। এবং এই যে লোকজন যে ছিল তারা এপারের মানুষকে ওপারে নিয়ে দিত, তাদেরকে ওই পারে নিয়ে দিতে লাগলো। তো আসার সময় সে ভাবলো আমি যখন আসবো তাহলে আমি এক কাজ করি, কিছু সময় আমি মাছ মারি, দেখি কিছু মাছ পাই কিনা। তো প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি ঘটে সেটার জন্য আরিফ কখনোই প্রস্তুত ছিল না। তো সে ভাবলো যে আমি নদীতে মাছ মারি, তো জালটা ফেললো সে। প্রিয় লিসেনার, জাল ফেলার সাথে সাথেই যখন সে জালটা তুলবে মাছ দেখার জন্য, তখন সে যা দেখলো তার দেখার জন্য সে একটুও প্রস্তুত ছিল না। প্রিয় লিসেনার্স, জালটা সে তুলতে পারতেছিল না, এমন ভার। সে ভাবলো কি রে, এমন ভার কেন, মরা মানুষের লাশ টাস নাকি, সে চিন্তা করতে লাগলো। কিন্তু প্রিয় লিসেনার্স, সে দেখে অবাক হলো যে এই জালে শুধু মাছ আর মাছ, অনেক বড় বড় মাছ আর মাছ, মাছের কোনো অভাবই নাই প্রিয় লিসেনার্স, এমন পরিমাণে মাছ। তো এইরকম মাছ সে কোনোদিন এই নদীতে দেখেইনি, এবং এইরকম মাছ, এই পরিমাণে, এত পরিমাণে মাছ কোনো জেলেও মারতে পারে না এতগুলা মাছ। তো সে তো রীতিমতো অবাক হয়ে যায়। অবাক হয়ে কি করে, সে আলহামদুলিল্লাহ বলে যে আজকে আমি যত মাছ মারতে পারছি, আমি তো আজকে আমি যাত্রী যদি নাও কাজ করি তারপরেও আমার অনেক টাকা হবে। আমি তো বাসায় এইগুলো মাছগুলো যদি বাজারেও বিক্রি করি অনেক টাকা পাবো, আমি সপ্তাহ 15 দিন চলতে পারবো। কারণ তার নৌকা ভরে গেছিল মাছে, প্রিয় লিসেনার। সে এই একবারে কিন্তু নদীতে
আপনার এই জালটা ফেলছিল। আর সে কিন্তু লুবি না যে এতগুলা মাছ আমার জালে উঠছে, আবার আমি জালে জালটা ফেলি আবার মাছ উঠবে, সে কিন্তু লুবি না। সে কিন্তু একজন ভালো মানুষ ছিল, তাই সে লুপ করে নাই। লুপ না করে কি করছে, যেগুলো মাছ উঠছে সেগুলো নিয়ে সে বাসায় চলে আসে এবং বাসা থেকে বাসায় কিছু মাছ রেখে ওই বাকিগুলা বাজারে নিয়ে যায় সে। কিন্তু মাঝখানে তার বউ বলল যে তুমি এই এতগুলো মাছ কোথা থেকে পাইলা, এতগুলো মাছ কিভাবে তুমি আনলা, কি করলা, বুঝলাম না তো কিছু, গেলা আর আসলা, এটা বুঝলাম না কিছু। তখন আরিফ বলল যে না, আমি তো জাল ফেলছিলাম এরকম এরকম, জাল ফেলার সাথে সাথে আমি এতগুলো মাছ পাইছি। তো আরিফের স্ত্রী বিশ্বাস করে না, বিশ্বাস না করে বললে আচ্ছা জানি না কি, আচ্ছা যাও এগুলা বিক্রি করে আসো। আর আরিফের বউও কি করলো, এই মাছগুলা যেগুলো রেখে গেছিল সেই মাছগুলা কিছু শুকাইতে দিছে, আর কিছু মাছ আরিফের স্ত্রী কি করলো, রান্না বান্না করছে। তো আরিফও বাজারে গেল, বাজারে যাওয়ার সাথে সাথে তার সবগুলো মাছ বিক্রি হয়ে গেল। বিক্রি হওয়ার পর আরিফ মিয়া চিন্তা করলো যে আমি এতগুলা মাছ পাইলাম, তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো এবং সে টাকাগুলা নিয়ে বাসায় গেল। আর বউয়ের জন্য কিছু কিছু দৈনন্দিন খাবার দাবার এবং মিষ্টিও কিছু কিনলো, কিনে বউয়ের জন্য নিয়ে গেল আরিফ বাসায়। তো তার বউ এইগুলা দেখে অনেক খুশি হয়েছে। খুশি হওয়ার পর আবার আরিফ মিয়া ওই দিন ঘুমাতে যায়, খাবার দাবার করে ঘুমায়। ঘুমানোর সময় আরিফ মিয়ার স্বপ্নে আবার ওই যুবকটি আসে, এসে বলে কি আরিফ মিয়া, আজকে কি তুমি খুশি, খুশি হয়েছো আরিফ মিয়া, এইরকম একটা কথা বলল। কথা বলে আবার আগের দিনের মতো আরিফ মিয়ার ঘুম ভেঙে গেল এবং ওই যে একটি সুঘ্রাণ, সেটা তার নাকে কিন্তু ছিল, তার নাকে সে সুঘ্রাণটা পাচ্ছিল, কিন্তু সে জাগ্রত দেখে কিছু নাই। তো আরিফ মিয়া চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমি আগের দিন স্বপ্নে দেখলাম যে আমি আমি উপকার করছি, এই করছি সেই করছি, আর আজকে আমি আবার স্বপ্নে দেখতেছি যে আমি খুশি নাকি, আমি বুঝতে পারলাম না। তো আরিফ মিয়া বয়ে তার স্ত্রীর সাথেও বিষয়টা শেয়ার করে নাই, যদিও তার স্ত্রী তারও স্ত্রীরও ঘুম ভেঙে গেছে। আরিফ মিয়া চিৎকার করে উঠে। তো তার স্ত্রী জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার, তখন আরিফ মিয়া কিছু বলে নাই, কারণ বললে হয়তো বা তার স্ত্রী ভয় পাবে, তাই আরিফ মিয়া বলে নাই। কারণ সে তো বাজারের অনেকটা সময় বাইরে থাকে, তার স্ত্রী করে একা থাকে, ভাবছে যে সে হয়তোবা তার স্ত্রী হয়তোবা ভয় পাবে, সে কারণে আরিফ মিয়া তার স্ত্রীকে কিছু বলে নাই। তো প্রিয় লিসেনার্স, আবার সে ঘুমিয়ে পড়ে সকালবেলা উঠে সে আবার চিন্তা করে যে যাই, আমি আবার আজকে যাই, গিয়ে আমি কিছু রোজগার করি। তো প্রতিদিনের মতো আজও সে ওই নদীতে গেল এবং ওই নদীতে গিয়ে আবার যাত্রীদের কিছু আনা নেওয়া করল এবং সে যখন চলে আসবে তখন চিন্তা করলো আজকে দেখি আবার একটু মাছ টাছ পাই কি না, আমার ভাগ্যে কি আছে। তো যেই কথা সেই কাজ, সে আবারও নদীতে মাছের জন্য ওই তার জালটা ফেললো এবং সাথে সাথে আবার একই ঘটনা, দেখে যে তা অনেকবার তুলতে পারতেছে না, আর তুলে দেখে কি অনেকগুলা মাছ। তো এটা দেখে সে রীতিমতো অবাক হয়ে গেল এবং কিছুটা ভয়ও পেল যে এতগুলা মাছ উঠতেছে, আমি কিছু বুঝতেছি না, আমার সাথে কি করছে এইসব। তো আরিফ মিয়া কিন্তু এগুলা কোনো কিছু বুঝতে পারতেছিল না যে তার সাথে কি করছে না করছে। তো আরিফ মিয়া কি করলো, মাছগুলা আবার নিয়ে আবার সে বাসায় চলে আসলো, আবার বাজারে বিক্রি করলো। আর আজকেও তার বউ এইগুলা তার মাছগুলা দেখে কি করলো, বললো যে এতগুলা মাছ তুমি প্রত্যেকদিন কোথায় পাও, আমি তো বুঝলাম না, তুমি কি কারো মাছ চুরি করো। তার বউ তাকে সন্দেহ করলো। তো আবার সন্দেহ করার পাশাপাশি বললো না, তুমি তো এরকমের মানুষও না যে তুমি চুরি করবে, এতগুলা মাছ তুমি কিভাবে পাও আমাকে বলো তো। তো আরিফ মিয়া বললো আমি কি বলবো, আমি তো নিজেই জানি না, আমি নদীতে জাল ফেলি, জালে আমার মাছ উঠে, এখানে তো আমার কিছু করার নাই, আমি কি করবো আর আমি কি বলবো। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনা ঘটার পর আরিফ মিয়া আবারও এগুলা বিক্রি করে সে বাজার থেকে টাকা এনে সে মোটামুটি এরকম মাছ বিক্রি করে, প্রত্যেকদিনই সে মাছ বিক্রি করে, সে মাছ বিক্রি করতে করতে তার অর্থনৈতিক অবস্থা অনেকটা ভালো হয়ে যায়। কারণ ভালো হওয়ার কারণও আছে, এই যে মাছগুলা সে ধরে অনেক মাছ, এবং এই মাছগুলা বিক্রি করে বাজারে সে অনেক টাকা সে বিক্রি করতে পারে এবং এই টাকা দিয়ে অনেক সুন্দরভাবে তাদের সংসার চলে। সে আস্তে আস্তে একটু ধনী হতে থাকে আরিফ। তো সেই জিনিসটা বুঝতে পারে না। তো কয়েকদিন চলে যায় এইভাবে, যাওয়ার পর হঠাৎ একদিন স্বপ্নে আবার ওই যুবকটা আসে। যুবকটা এসে বলে, আরিফ মিয়া, আমি তো তোমার এত কষ্ট সহ্য করতে পারতেছি না, তুমি আমার কাছে কি চাও বলো, তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দিব।
তখন আরিফ মিয়া স্বপ্নে সেদিন আর তার ঘুম ভাঙল না। তখন আরিফ মিয়া ওই অবয়বকে এবং ওই যে সাদা পোশাক পরিহিত যে যুবক, অনেক সুন্দর তার চেহারা, ঝলমল করছিল, ওই যুবককে আরিফ মিয়া সাহস করে বলে উঠল, আপনি কে? আপনি আমাকে কিসের জন্য আপনি আমার স্বপ্নে আসেন এবং আপনি কী সব বলেন? আমি আপনার কোনো কিছুই বুঝতে পারি না এবং বুঝে উঠতে পারি না। তখন ওই যুবক বলে উঠে যে, আরিফ মিয়া, তুমি আমাকে চিনবে না, আমি তোমাকে ঠিকই চিনি। তখন আরিফ মিয়া বলে উঠল যে, আপনি আমাকে যদি একটু খুলে বলেন তাহলে আমার একটু উপকার হয়। সে স্বপ্নেই এইরকম বলতে লাগলো। স্বপ্নের মধ্যে কিন্তু তাদের কথোপকথনটা চলতেছে, কথাবার্তাটা চলতেছে। তো আরিফ মিয়া বলল যে, আপনি আমাকে একটু দয়া করে পরিচয় দেন, আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারি নাই। বলে, আরিফ মিয়া, ওই দিন যখন তুমি নদীতে নৌকা চালাচ্ছিলে, ওই দিন যে সাপটাকে তুমি মারছিলে, ওই সাপটা ছিল আমার শত্রু। আমি কিন্তু একজন জিন, একজন ভালো জিন। আমি নদীতে থাকি। সেদিন আমি মাছের রূপে নদীতে সাঁতার কাটছিলাম, আর ওই মুহূর্তে একটি সাপ আমাকে আক্রমণ করেছে। ওই মুহূর্তে আমি জিন হতে পারি নাই, কারণ সেখানে কিছু বাধা বিপত্তি ছিল, যে কারণে আমি জিনটা হতে পারি নাই। ওই মাছ রূপে আমাকে ওই দিন কাটাতে লাগতো। ওই মুহূর্তে যদি তুমি আমাকে না বাঁচাতে ওই সাপের কাছ থেকে, তাহলে আমি মারা যেতাম। তো ওই দিন আমি আমার বেঁচে গিয়ে আমি তোমাকে স্মরণ রেখেছি এবং আমি আমার মা বাবার সাথে তোমার সম্পর্কে গিয়ে বলেছি। এবং বলার পর তারা তোমার প্রতি অনেক খুশি হন এবং তারা বলেন যে, তুমি যা চাও তা আমার মা বাবা তোমাকে দিবে এবং আমি তোমার বিপদ আপদে সবসময় সহযোগিতা করব। তো আরিফ মিয়া, এই হলো আমার পরিচয়। তো আরিফ মিয়া এটা শুনে অবাক হয়ে যায় এবং সে স্বপ্নের মাধ্যমে বলতে থাকে যে, না, এটা আমি আপনার কাছে কোনো কিছু পাওয়ার আশায় বা কোনো কিছু লোভে আমি আপনাকে সেদিন বাঁচাইনি। আমি সেদিন আপনাকে মনে করছিলাম যে সাধারণ একটি মাছ, আমি আপনাকে বাঁচিয়েছি, আর কিছু না। বললো, তুমি মাছ পাবো আর যাই পাবো সেটা কোনো বিষয় না, একটা ক্ষুদ্র মাছের প্রতি যে তোমার এত মায়া মমতা, সেটা দেখে আমি তোমার মনুষ্যত্বের প্রেমে পড়ে গেছি, তোমার কাজের প্রেমে পড়ে গেছি। তুমি আরিফ মিয়া অনেক ভালো মানুষ, তুমি যা চাও আমি তোমাকে দিব, তুমি যদি চাও আমি দিব, তুমি না চাইলেও আমি দিব। তো এই কথা বলে এই স্বপ্নের থাকা জিনটি চলে গেল এবং আরিফ মিয়ার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথে আরিফ মিয়া আবার উঠে পড়ল। উঠে পড়ার সাথে সাথে আবার ঘুমিয়ে পড়ল। ঘুমানোর পর যখন সকাল হওয়ার পর সে লক্ষ্য করলো তার খাটের নিচে হাড়ি, দুইটা হাড়ি। তো সে লক্ষ্য করার কারণ হচ্ছে তার স্ত্রী সেদিন একটু অসুস্থ ছিল, সে ঘরটা ঝাড়ু দিতে পারতেছিল না। তো তার ঘরটা আমি আগেই পিওলিশাস আপনাদেরকে বলেছি যে তার আগে মাটির ঘর ছিল। তো সে মাটির ঘর যখন সে মাছ বিক্রি করতে করতে অনেক টাকা পয়সা রোজগার করছিল, তখন কিন্তু সে একটু এই সাইডে একটা ওয়াল দিয়ে সে ঘরটাকে একটু পাকা করেছিল এবং পাকা করার ফলে সে এই প্রত্যেক দিনই ঘর ঝাড়ু দিত তার স্ত্রী। তো সেদিন তার স্ত্রী একটু অসুস্থ ছিল, যে কারণে সে সেদিন এই ঘরটা ঝাড়ু দিতে ছিল এবং ঘর ঝাড়ু দেওয়ার পর সে লক্ষ্য করলো দুইটা হাড়ি। এবং সেই হাড়িগুলো যখন সে লক্ষ্য করলো তখন সে রীতিমতো অবাক হলো এবং ভয় পেল। ভয় পাওয়ার সাথে সাথে সে সেখানে হাত দিল না। হাত না দিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, বউ, এই যে হাড়িগুলো, এই হাড়িগুলো কি তুমি বাজার থেকে ক্রয় করেছো? তুমি তো বাজারে যাও না, আমি তো বাজারে যা কিছু লাগে তা নিয়ে আসি, তুমি এগুলো কোথায় পেলে? তুমি কি আমাকে একটু বলবে? তখন তার বউ বলল, কি বলছো তুমি এইসব? তুমি কি আমার সাথে ডং করছো? আমি তো এরকম কোনো হাড়ি কিনিনি, আর আমি তো বাজারে যাই না, যা লাগে তুমি তো এনে দাও, তুমি দেখো তো এগুলা কি। তখন আরিফ মিয়ার স্ত্রী খাট থেকে নেমে পড়লো। তখন সে খাটে ঘুমানোতে অবস্থায় ছিল, খাট থেকে নেমে পড়লো। নামার পরে তারা স্বামী স্ত্রী দুইজন দুইটা হাড়ি বের করলো এবং তার সন্তান সেদিন ছিল ঘুমে। আরিফ মিয়ার যে একজন ছেলে ছিল আমি বলছিলাম, সে ঘুমে ছিল। এবং যখন সে আরিফ মিয়া সেগুলো হাড়িগুলো বাহির করলো, বাহির করে দেখলো যে সেই মুখ দিয়ে ঝলমল করে কি যেন, মানে স্বর্ণের মতো কি যেন একটা, মানে রোদের আলোয় আর কি, এই যে রোদ আসে না জানালা দিয়ে, রোদের আলোয় এই ঝিকমিক করছে, এরকম আর কি একটা অবস্থা, ঝলমল করতেছে। তো এইগুলা দেখে তো অবাক। তারপর দুই হাত ঢুকালো হাড়িতে, হাত ঢুকিয়ে দুই একটা স্বর্ণের মুদ্রা, স্বর্ণের মোহর, এইগুলা সে বের করলো। বের করে তো অবাক হয়ে গেল আরিফ মিয়া যে এইগুলা কে রাখলো, কি করলো না করলো, আমি তো কিছুই বুঝলাম না। তখন আরিফ মিয়ার স্ত্রী
আরিফ মিয়ার স্ত্রীও কিন্তু অনেক ভদ্র ছিল, অনেক নামাজি ফরেজগার ছিল, যে কারণে আরিফ মিয়ার স্ত্রী আরিফ মিয়াকে চোর বলতেছে। তুমি কি এগুলা কোথাও কোথাও থেকে চুরি করে নিয়ে আসছো? আমার আগেই সন্দেহ হয়েছিল যে তুমি এগুলা কোথাও না কোথাও থেকে এগুলা চুরি করো, তুমি মাছও চুরি করো, তুমি এই হাড়িগুলাও চুরি করে নিয়ে আসো। তো আরিফ মিয়ার স্ত্রী আরিফ মিয়ার উপর অনেক সন্দেহ হয়, সন্দেহ হওয়ার পর তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। এবং আরিফ মিয়ারও এগুলোর প্রতি বিন্দু মাত্র লোভ ছিল না, যে এগুলা পাইছি, অন্য মানুষ তো এগুলা পাইলে হয়তো বা লোভে অনেক খুশি হইতো, কিন্তু আরিফ মিয়া মোটেও খুশি হয় নাই। সে অনেকটা মানে কি বলবো, সে অনেকটা ভয় পেয়ে যায় যে এইগুলা আমার ঘরে কে রাখলো, আমাকে কি কেউ চুরির অপরাধে ধরে নিয়ে যায় কিনা, সেটাও ভয় পাইতেছিল। তো এখন কি করার, সে এখন মনে পড়লো হঠাৎ করে যে আমার তো রাতে এরকম এরকম আমি স্বপ্ন দেখছি, স্বপ্নের মাঝে এই জিনটা আসছিল এবং বলছিল আমি চাইলেও সে দিবে আর না চাইলেও দিবে, এইরকম সে নিজে নিজে কথাবার্তা বলতেছে। তো তার স্ত্রী বললো তুমি কিসব কথা বলো নিজে নিজে? তখন আরিফ মিয়া তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলল যে এরকম এরকম আমার সাথে একটা জিনের এইরকম নদীতে দেখা হয়েছিল, জিনটাকে আমি বাঁচাইছিলাম, তাই সে আমার স্বপ্নে প্রতিদিন আসতো আর সে আমাকে মাছ দিত এবং আজকে সে এইগুলো আমাকে দিয়ে গেছে। সেদিন আর আরিফ মিয়া নৌকা চালাতে যায় নাই, সে কোনো কাজেও যায় নাই, সে করে বসে তার স্ত্রীর সাথে এই ধরনের কথাবার্তা শেয়ার করতে লাগলো এবং সব কিছু খুলে বলতে লাগলো। এবং সেই দিন সে ঘুমাইলো আরিফ মিয়া। ঘুমানোর পর সে আবার ওই জিনটিকে দেখতে পেলো, স্বপ্নে ওই জিনটি আসলো। আসার পর বলল যে আরিফ মিয়া, তুমি আমার জন্য যা করছো আমি সেই ঋণ তো কখনো শোধ করতে পারবো না। আমি জানি তুমি লোভী মানুষ না, তারপরেও আরিফ মিয়া আমি তোমাকে এই জিনিসগুলা দিলাম এবং এই জিনিসগুলা আমার মা বাবার পক্ষ থেকে আমি তোমাকে দিলাম। তুমি এগুলা দিয়ে সারা জীবন ভালোভাবে চলতে পারবে, আমি সেইটা আশা করছি। এবং আরিফ মিয়া, আমার যে দায়িত্ব এখানেই শেষ তা কিন্তু নয়, আমার দায়িত্ব রয়ে গেল। এবং তুমি যতদিন বেঁচে থাকবে এবং আমি যতদিন আছি ততদিন তোমার সকল ধরনের সকল বিপদ আপদ, আমি সকল বিপদ আপদে আসব। এবং তুমি যখনই কোনো সমস্যায় পড়বে, বিপদে পড়বে, তখন এখন তো আমি তোমার স্বপ্নে আসি, তখন আমি অদৃশ্য হয়ে তোমার সাথে আসব, তোমার সাথে কথা বলবো। তুমি আমাকে যে কোনো সময় ডাকবে, আমি চলে আসব। তুমি আমাকে স্মরণ করলেই আমি আসব। এরকম কথাবার্তা বলে সেই জিনটি। তখন আরিফ মিয়া বলে যে আমার তো এগুলোর কোনো প্রয়োজন নেই, আমি যেভাবে চলছি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছি, আমার এগুলোর কোনো প্রয়োজন নেই। আপনাকে আমি বাঁচাইতে পারছি, আমি ধন্য মনে করতেছি নিজেকে। আর আপনি যতটুকু আমার জন্য করছেন, বা আমি আজকে যেই পরিস্থিতিতে আছি, যেই পজিশনে আছি, আপনার জন্যই আছি। তো আমার নতুন করে আর কোনো কিছু লাগবে না। তারপর ওই জিনটি বলে আরিফ মিয়া, তুমি অনেক বোকা মানুষ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কোনো বিপদ আপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি আসব, তোমার বিপদ আপদ আমি তোমাকে রক্ষা করব। তো এই বলে জিনটি চলে যায় এবং যাওয়ার আগে একটি কথা বলে যায় যে এইগুলা তুমি একসাথে বিক্রি করিও না, এগুলা তুমি একটা দুইটা করে বিক্রি করিও এবং তোমার একটি বড় প্রাসাদ তৈরি করিও, গড় তৈরি করিও এবং তুমি কিছু ব্যবসা বাণিজ্য করিও আরিফ মিয়া। ব্যবসা বাণিজ্য করে তুমি তোমার সংসার চালিও। তো এই কথা বলে জিনটি চলে গেল। প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। আরিফ মিয়া এতটুকু আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি বলেছেন তার সাথে আরও অনেক অলৌকিক ঘটনা আছে যেগুলো তিনি আমাদের সাথে শেয়ার করবেন বলে আমাদের সাথে কথা দিয়েছেন। এবং প্রিয় লিসেনার্স, আপনারা কি আরিফ মিয়ার আরও ভয়ঙ্কর ঘটনা শুনতে চান? যদি শুনতে চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমরা অবশ্যই আরিফ মিয়ার কাছ থেকে বাকি ঘটনাগুলো সংগ্রহ করব এবং আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে আরও একটি অনুরোধ রইল, যদি আমাদের এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ঘটনাটি ভালো নাও লেগে থাকে তারপরেও দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ঘটনা বলার সময় প্রিয় লিসেনার্স অনেক ভুল ত্রুটি হয়, ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আস্তে আস্তে আমাদের ভুল ত্রুটিগুলো কমে আসবে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করছি আরও একটি ঘটনা। এক লোক রাতের অন্ধকারে একা জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল। হাতে টিম করে হারিকেন জ্বলছিল। চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করলো হারিকেনের আলো পড়ে রাস্তার পাশে কি যেন ঝিলিক দিয়ে উঠল। কৌতূহলী হয়ে লোকটা এগিয়ে গেল সেই দিকে।
গিয়ে দেখলো এক তরুণী মেয়ের লাশ পড়ে আছে। সে ভয় পেলেও ঠিকই দেখলো মেয়েটির ডান হাতের মধ্যম আঙুলে একটি হীরার আংটি জ্বলজ্বল করছে। একটু ইস্তত করে সে হারিকেনটা পাশে নামিয়ে রেখে লাশের আঙুল থেকে আংটিটা খোলার চেষ্টা করলো, কিন্তু আঙুল ফুলে উঠায় কিছুতেই ওটা খুলল না। লোকটা তখন তার পকেট থেকে একটি ছুরি বের করলো। তারপর সেই ছুরি দিয়ে পুচিয়ে পুচিয়ে লাশের আঙুলটা কেটে ফেললো। ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে কাছাকাছি কোথাও একটা শেয়াল ডেকে উঠল। লোকটা প্রচন্ড ভয় পেয়ে ওই আঙুল সহ আংটিটি পকেটে পুরে ছুটা শুরু করলো। এক ছুটে বাড়িতে এসে কাউকে কিছু না বলে সে ওই রাতেই চুপে চুপে আঙুল থেকে আংটিটি ছাড়ালো। তারপর আংটিটা লুকিয়ে রেখে আঙুলটা পুঁতে ফেললো মাটিতে। এরপর অনেক দিন কেটে গেছে। লোকটা সেই মেয়েটির কথা প্রায় ভুলে গেছে। এক আমাবস্যা রাতে সে তখন বাড়িতে একা, চারিদিকে শুনশান নীরবতা। হঠাৎ বাইরে দরজার কড়া নড়ে উঠল, খট খট খট। সে একটু বিরক্ত নিয়ে দরজা খুলল। দেখলো দরজার সামনে সাদা শাড়ি পরে এক তরুণী দাঁড়িয়ে আছে। মাথায় ঘুমটা দেয়া থাকলেও তাতে তার রূপ ঢাকা পড়ছে না এতটুকু। লোকটা গদগদ হয়ে প্রশ্ন করলো, কি ব্যাপার, কাকে চান? তরুণী কেমন খসখসে গলায় বলল, ভাই, আমি অনেক দূর থেকে এসেছি, যাব আপনাদের পাশের গ্রামে, কিন্তু এত রাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। এদিকে প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আমাকে যদি আজ রাতে একটু আশ্রয় দিতেন, একটু খাবার দিতেন। লোকটা যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিল। বাড়িতে সে একা, তাই আবার এমন সুন্দরী মেয়ে। সে বলল, আসুন আসুন, কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হবে। সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এলো। মেয়েটি থালা টেনে খাবার মাখাতে লাগলো। লোকটা তখন লুবাতুর চোখে মেয়েটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে চমকে উঠল। দেখলো মেয়েটির যে হাত দিয়ে খাবার মাখাচ্ছে সে হাতে 4টি আঙুল। মধ্যমা আঙুলটা যেখানে থাকার কথা সেখান থেকে রক্ত ঝরছে। লোকটির আত্মা কেঁপে উঠল। সে ভয় পাওয়া গলায় জানতে চাইল, আপনার হাতের আঙুলের কি হয়েছে? এই কথা বলার সাথে সাথে মেয়েটি তার ভয়ঙ্কর ঘুমটাটা খুলে ভয়ঙ্কর চেহারাটা দেখালো। তখনই ওই লোকটা বেহুশ হয়ে পড়ল। যখন সে তার হুঁশ ফিরে পেল তখন সে তার বিছানায় নিজেকে আবিষ্কার করলো। তখন আশেপাশে ছিল তার স্ত্রী, তার সন্তান এবং একজন হুজুর। তখন সে বলল, আমি এখানে কেন, আমার কি হয়েছে? তখন হুজুর বলল যে আপনাকে আমরা নদীর পাশে পেয়েছি। তারপর সে তার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা খুলে বলল। তারপর সেই হুজুর লোকটিকে নির্দেশ দিল, আপনি এক কাজ করুন, ওই আঙুলটা আপনি যেখানে পুঁতে রেখেছিলেন সেখান থেকে তুলে ওই ডায়মন্ডের আংটিটা আপনি সেই আঙুলে পরিয়ে কবরস্থানে কোথাও সেটাকে কবর দিয়ে দিন। তাহলে আশা করছি আপনার সাথে আর কোনো সমস্যা হবে না। এই বলে সে ঘটনাটি শেষ করলো। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। জানি না ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাদাত ভূত এফএম উইথ সাদাত ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ঘটনাটি কেমন লাগলো। আর আপনাদের সাথে যদি ঘটে যাওয়া কোনো ঘটনা থাকে তাহলে সেটি আমাদের পাঠাতে পারেন। এখন আপনাদের সাথে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি পাঠিয়েছেন উজ্জ্বল ভাই। তো তিনি আমাকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন আমি সেভাবেই শেয়ার করছি। আমাদের গ্রামের পাশ দিয়ে একটি কাঁচা সড়ক সরাসরি যুক্ত ছিল ফরিদপুর থানার সাথে। সড়কটা ছিল 3টি গ্রামের কৃষকদের কৃষি জমির মাঝ বরাবর। 1971 সালে মুক্তিযুদ্ধের কোনো এক সময় পাকিস্তানি সৈনিকদের একটি ছোট বাহিনী সেই রাস্তা দিয়ে গ্রামে প্রবেশ করার চেষ্টা চালিয়েছিল।
কিন্তু আমাদের গ্রামের সাথে রাস্তাটির সংযোগ সড়কের একটা অংশ কাটা থাকায় তারা গ্রামে প্রবেশ করতে ব্যর্থ হয়। তারা সড়ক বরাবর থানার দিকে এগিয়ে যায় এবং স্বল্প সময়েও তাদের হত্যাযজ্ঞ চালিয়ে যায়। মৃতের সঠিক সংখ্যা কেউ বলতে পারে না, কারণ পাকিস্তানি সৈন্যরা হত্যা শেষে লাশগুলো রাস্তার পাশে একটা গভীর কুয়োর মধ্যে ফেলে দিয়ে যায়। কুয়োটা ছিল একটা হিজল গাছের পাশে। সেই হিজল গাছের আশেপাশের 2-3 মাইল শুধুই কৃষি জমি, কোনো বাড়িঘর নেই। সেই কুয়োর কোনো নিশানা আজ পাওয়া না গেলেও হিজল গাছটা ঠিকই সাক্ষী হয়ে আছে সেই নৃশংস হত্যাযজ্ঞের। এই হিজল গাছ আর কুয়ো নিয়ে অনেক গল্প চালু রয়েছে গ্রামে। রাতের বেলা অনেকেই নাকি এই গাছের পাশ দিয়ে যাবার সময় পানি পানি বলে আর্তনাদ করতে শুনেছে। আজও নাকি হিজল গাছের পাশ দিয়ে আসার সময় মানুষ পথ হারিয়ে ফেলে। হিজল গাছ থেকে গ্রামের দূরত্ব আধা মাইলের মতো। ফরিদপুর থেকে রাতের বেলা বাড়ি ফেরার সময় অশরীরীর কণ্ঠ শুনেছে এমন অনেক মানুষের দেখা পাওয়া যায় গ্রামে। এমনকি রাতের বেলা গ্রামে ফিরতে গিয়ে আধা মাইল পথ সারা রাতেও পার হতে পারেনি এমন মানুষও কম নেই গ্রামে। বেতুয়ান গ্রামের পাশের গ্রাম রামনগর। রামনগর গ্রামের আক্কাস নামের এক লোক তার ছাগল হারিয়ে ফেলেছে। সারা দুপুর ছাগল খোঁজাখুঁজির পর বিকেলে সে জানতে পারলো তার ছাগল বেতুয়ানের সীমান্তে ঢুকে একজন কৃষকের সবজির ক্ষেত নষ্ট করেছিল। তাই বেতুয়ানের চক প্রহরী গ্রামে জমি পাহারা দেওয়ার জন্য যিনি নিয়োজিত থাকেন তাকে বলা হয় চক প্রহরী। সেই চক প্রহরী তার ছাগল ধরে নিয়ে গেছে। ঘটনা শুনে রাগে ক্ষোভে কোনো কিছু না ভেবে বেচারা রওনা দিল বেতুয়ানের দিকে তার ছাগল উদ্ধার করার জন্য। তখন মাগরিবের আজান হয়ে গেছে। রাগের মাথায় রওনা দিলেও এক সময় আক্কাস মিয়ার হঠাৎ করেই মনে পড়ে গেল সেই হিজল গাছের কথা। আরে সামনেই তো হিজল গাছ, ওই তো দেখা যাচ্ছে। সাথে সাথে তার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল। আক্কাস মিয়া আর সামনের দিকে অগ্রসর হলো না, কারণ ছাগলের চাইতে জীবন অনেক বড়। ছাগল তো কালকেও আনা যাবে, কিন্তু জীবন ভয়ে তিনি বাড়ি ফিরে যাবার জন্য যেই পা বাড়াবেন ঠিক তখনই তার মনে হলো কেউ একজন তাকে ডাকছে। ভাই, কি বেতুয়ান যাবেন? লোকটি বলে উঠল। তখন আক্কাস মিয়া চমকে জোর গলায় বলল, কেডা আপনি? তখন লোকটি বলল, ভাই আমি মুক্তার, আমার বাড়ি বেতুয়ানের শেষ মাথায়, ওই ইজল গাছের থেকে মাইল খানিক ফাঁকে। আপনার বাড়ি কোনে? আর কোয়েন না ভাই, আমার বাড়ি রামনগর। আপনার ঘরে গাঁয়ের চকপহরি আমার বরহি দইরা লিয়া গেছে। সেই বরহি আইন্না বাড়ি যাচ্ছিলাম, কিন্তু আজকে আর যাব লয়, রাইত মেলা হইয়া গেছে। তখন লোকটি বলে উঠল, ওই চিন্তাতেই তো ভাই একা যাচ্ছি না, গেছিলাম আপনাগর গাঁয়ের হাটে। ফিরতি ফিরতি বেলা করা আইল। এখন একা জাতি কেবা জানি লাগতেছে। তার সে চলেন ভাই আমার বাড়ির যাই, রাইতখান থাইকা কাইলকা বরহি লিয়া বাড়ি যায়নি। আক্কাস মিয়া দেখলো প্রস্তাবটা খারাপ না। প্রিয় লিসেনার্স, জানি আপনাদের এখানে একটু বুঝতে সমস্যা হয়েছে, আমি আপনাদের জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। যখন আক্কাস মিয়া তার ছাগলটি আনার উদ্দেশ্যে গিয়েছিল, তখন কিন্তু সে ওই হিজল গাছটি দেখে বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর ঠিক তখনই একটি লোক তাকে পেয়ে বলল, ভাই কোথায় যাচ্ছেন? তখন আক্কাস মিয়া তার সম্পূর্ণ ঘটনা খুলে বলল যে, ভাই এরকম আমার ছাগলটি ওই গ্রামের একজন ধরে নিয়ে গেছে, আমি সেই ছাগলটি আনতে যাচ্ছি। তখন ওই লোকটি আক্কাস মিয়াকে প্রস্তাব দিল, আচ্ছা সামনেই আমার বাড়ি আছে, আপনি আমার বাড়িতে আজকে রাতটা থাকেন, সকালে না হয় ওই গ্রামে গিয়ে আপনার ছাগলটি উদ্ধার করবেন। তখন আক্কাস মিয়া এই প্রস্তাবটায় রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর
আমি রাজি হওয়ার পরের ঘটনাটা বলছি। আক্কাস মিয়া দেখলো প্রস্তাবটা খারাপ না, তাছাড়া আকাশে মেঘও করেছে। এই অবস্থায় বাড়ি ফিরে যাওয়াও ঝামেলা, তাই সে আর কথা না বাড়িয়ে লোকটার সাথে রওনা দিল। দুজনে গল্প করতে করতে একসময় হিজল গাছের প্রায় কাছে চলে আসলো। তখন হঠাৎ করেই মুক্তার নামের লোকটা কাদার মধ্যে পড়ে গেল। সাথে সাথে আক্কাস মুক্তারকে হাত ধরে তুলতে গিয়ে চমকে উঠল। এ কি, এই লোকটার হাত এত ঠান্ডা কেন? মানুষের শরীর কি এত ঠান্ডা হয়? মুক্তার আস্তে আস্তে করে উঠে দাঁড়িয়ে বলল, দূর ভাই, সারা গায়ে কাদা লাইগা গেল, চলেন ভাই সামনের কুয়োতে যাই, হাত মুখ ধুইয়া আসি। কথাটা বলেই মুক্তার আক্কাসের উত্তরের অপেক্ষা না করেই কুয়োর দিকে পা বাড়ালো। আক্কাসের শরীর ভয়ে শীতল হয়ে গেল। কুয়োটা অনেকদিন আগে থেকেই পরিত্যক্ত, সেখানে পানি আসবে কোথা থেকে? হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের আলোতে আক্কাস স্পষ্ট দেখতে পেল মুক্তারের পা নাই। সারা শরীর কেমন জানি একটা ঝাঁকি দিয়ে উঠল আক্কাসের। তাহলে মুক্তার মানুষ না? তখন আক্কাস মিয়া চিৎকার করে বেহুশ হয়ে পড়ল। তারপর আক্কাস মিয়া যেখানে তার নিজেকে আবিষ্কার করলো, সে দেখতে পেল সে তার বাড়িতে। তখন সে তার আশেপাশের সবাইকে ঘটনাটি খুলে বলল। তারপর একজন হুজুর আনা হলো। হুজুর আক্কাস মিয়াকে বলল যে এত রাতে ওইখানে আর না যাওয়ার জন্য, এবং কিছু ঝাড়ফুঁক করে আক্কাস মিয়াকে একটি তাবিজ তার হাতে ও গলায় লটকিয়ে দিল। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি এক লিসেনার আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। তো সে যেভাবে আমাকে পাঠিয়েছে আমি সেভাবেই আপনাদের সাথে সেই ভৌতিক ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি। তো সে যেভাবে আমাকে লিখে পাঠিয়েছে আমি আপনাদের কাছে সেভাবেই শেয়ার করছি। আসসালামু আলাইকুম সাদাত ভাই, আশা করছি ভালো আছেন। আমার বাড়ি ঝালকাঠি জেলার দিবাকরকাঠি গ্রামে। আমাদের গ্রাম দিয়ে অনেক ভৌতিক ঘটনা রয়েছে। আজ আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব তা ঘটেছিল প্রায় 40 বছর আগে। আমাদের গ্রামে তখনও বিজলি বাতি গিয়ে পৌঁছায়নি। প্রথমেই বলে নেই, এই ঘটনাটি আমি আমার আব্বু এবং দাদির মুখে শুনেছি। ঘটনাটি ঘটেছিল আমার দাদির সাথে। আমার দাদা ছিলেন একজন উজা টাইপের লোক। তিনি জিন তাড়াতে পারতেন। তিনি যখনই জিন তাড়াতে বাড়ির বাইরে যেতেন তখন বাড়ি শক্ত করে বন্ধ করে দিয়ে যেতেন। তন্ত্রমন্ত্র দিয়ে বাড়িটাকে বন্ধ করে যেতেন যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, এবং সেদিন বাড়ি থেকে বের হওয়া সকলের মানা থাকত। অর্থাৎ দাদা যেদিন বাইরে জিন তাড়ানোর জন্য মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য যেতেন, সেদিন বাড়িটা তিনি তন্ত্রমন্ত্র দিয়ে বন্ধ করে যেতেন এবং সবাইকে নিষেধ করতেন যেন কেউ বাড়ি থেকে না বের হয়। তো দাদা একদিন খুব তাড়াহুড়ার সহিত জিন তাড়াতে রওনা হলেন। সেদিন তিনি বাড়ি বন্ধ করতে ভুলে যান। তিনি যেই বাসায় জিন তাড়াতে গিয়েছিলেন সেই বাসায় পৌঁছাতে পৌঁছাতে তার রাত 8টার মতো বেজে যায়। তিনি অনেক সাধনা করে একসময় জিনটাকে পরাজিত করেন। তো প্রিয় লিসেনার্স, আপনাদেরকে বলে নেই, তিনি লিখেছেন যে তার দাদা যেইখানে জিন তাড়ানোর জন্য গিয়েছিলেন সেখানে একজন যুবতী মহিলাকে একটি জিনে ধরে, এবং প্রত্যেকদিন সেই মহিলাটি রাতের অন্ধকারে একা একা বাইরে চলে যায়। অর্থাৎ তার সাথে মহিলাটির সাথে যে জিনটা ছিল সেই জিনটা মহিলাটিকে বাইরে যেতে বাধ্য করত এবং মহিলাটি বাইরে চলে যেত। সেই জিনটি ছিল অত্যন্ত শক্তিশালী, এবং এই জিনটিকে তিনি দাদা অত্যন্ত সাধনা করে জিনটিকে পরাজিত করেন, এবং জিনটা যাকে বর করেছিল তার দেহ থেকে জিনটাকে ছাড়িয়ে দেন। জিনটাকে ছাড়িয়ে দিতেই সেটা হুঙ্কার দিয়ে বলে, আমি গেলাম তোর বাড়িতে। তো দাদা উত্তর দিলেন, যা, তুই যা পারিস কর। কিন্তু সাথে সাথেই দাদার খেয়াল হলো যে তিনি আজ তাড়াহুড়ায় বাড়ি বন্ধ করতে ভুলে গেছেন। এরই মধ্যে জিনটা দাদার বাড়িতে এসে দাদার রূপ ও কণ্ঠ নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে
দাদিকে ডাক দিলেন, বললেন, জমিনা, বদনাটা নিয়ে একটু আসো তো। দাদি ভাবলেন দাদা হয়তো টয়লেটে যাবেন, আর গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে একটু দূরে হয়। দাদি পানি নিয়ে বের হয়ে খেয়াল করলেন যে দাদা টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছেন, এবং প্রত্যেক দিনের আচরণের সাথে আজকের আচরণটা কিরকম যেন অমিল লাগছে। তো দাদির সন্দেহ হলো। দাদির সাথে সাথে বুঝতে পারলেন যে এটা দাদা নয়, তাই তিনি দ্রুত ঘরের দিকে চলে আসতে লাগলেন। হঠাৎ একটা দমকা বাতাসে দাদির হাতের কুপিটা নিভে গেল। তিনি দৌড় দিলেন ঘরের দিকে, কিন্তু জিনটা একটানে দাদিকে উঠানের পাশ থেকে তুলে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিল এবং চুবাতে শুরু করলো। তখন বাড়িতে আমার ফুফু এবং ফুফা ছিলেন। দাদি বিপদের মুহূর্তে মাত্র একবার বড় ফুফুর নাম ধরে ডাক দিতে পেরেছিলেন। তিনি আকলিমা বলে ডাক দেন এবং সৌভাগ্যবশত সেই ডাক আমার ফুফুর কানে পৌঁছায়। আমার ফুফু এবং ফুফা দৌড়ে এসে দেখেন দাদি পুকুরের মাঝে অজ্ঞান অবস্থায় ভাসছেন। এরপর তারা দাদিকে দ্রুত উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং সেবা চিকিৎসা করে দাদিকে সুস্থ করে তোলেন। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এরপর থেকে দাদি প্রায়ই কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন। দাদা তাই আমাদের পুরো বাড়ি শিক দিয়ে দেন এবং তন্ত্রমন্ত্র দিয়ে বন্ধ করে দেন এবং সবাইকে বলে দেন সন্ধ্যার পর কারো বাড়ির বাইরে যাওয়া নিষেধ, যেন কেউ বাড়ির বাইরে না যান। এরপর দাদা জীবিত থাকাকালীন সময়ে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু দাদা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীরা যখন কেউ রাত 2টা-3টার দিকে বাড়ির বাইরে বের হন, তখন দেখতে পান সেই পুকুরের পাড়ে আমার দাদার প্রতিরূপী কেউ একজন বসে আছে। হয়তো ওইটাই সেই জিনটা যার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি। তো অনেকেই দেখতে পেত। দেখার পর একদিন ঘটে গেল একটি ভয়ানক ঘটনা। দাদার রূপ ধরে ওই জিনটা দাদির কাছে কিভাবে যে গেল কেউ সেটা বলতে পারে না। তখন দাদিরও অনেক বয়স হয়েছিল। তখন জিনটা দাদির কাছে গেল, গিয়ে দাদিকে ডাকতে লাগলো। ডাকার সাথে সাথে দাদি কোনো কিছু বুঝে উঠতে না পেরেই সাথে সাথে দরজা খুলে দিল এবং বাইরে বেরিয়ে আসলো, এবং জিনটা দাদিকে আবার ধরে নিয়ে গেল এবং ওই পুকুরের মাঝে চুবিয়ে দাদিকে হত্যা করলো। তো পরদিন সকালে সবাই উঠে দেখে এই অবস্থা। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আমার ঘটনা। আর সাদাত ভাই, আমার ঘটনাটা যদি প্রচারযোগ্য হয় তাহলে আপনি আপনার লিসেনার্সদের সাথে শেয়ার করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কখন আপনি এই ঘটনাটি আপলোড করবেন। তো এই বলে তিনি ঘটনাটি এখানেই শেষ করে দেন। তো প্রিয় লিসেনার্স, আপনাদের যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।